আসসালামু আলাইকুম। কাঞ্চনের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। পায়েস বাঙালির ঐতিহ্যবাহী খাবার। ঈদে বা অতিথি আপ্যায়নে পায়েসের জুড়ি নেই। ঘন দুধের পায়েসের স্বাদ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজকাল অনেকেই ঝামেলা মনে করে বাড়িতে পায়েস রান্না করতে চায় না, কিন্তু পায়েস রান্না খুবই সহজ এবং মজাদার একটি খাবার। পায়েস খেতে ভালোবাসেন সবাই, বিশেষ করে যারা মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসেন তাদের কাছে প্রিয় একটি নাম পায়েস। জেনে নিন তাহলে পায়েস তৈরির সহজ রেসিপিটি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চিনি গুঁড়া পোলাওর চাল নিয়ে নিলাম। এটাকে ভালোভাবে ধুয়ে আমি 10 মিনিট পানিতে এভাবে ভিজিয়ে রেখেছি। এখন পোলাওর চালটাকে পানি সহই একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। এখন এই পোলাওর চালটাকে একটা মিক্সারের সাহায্যে আধা ভাঙা করে নিব, যাতে করে পায়েস রান্না করার সময় চালটা আস্ত না থেকে যায়। মিক্সারে ভেঙে নেওয়ার ফলে পোলাওর চালটা দেখতে ঠিক এমনটা হয়েছে। একদম খুব বেশি মিহি করা যাবে না। এরই মাঝে একটা হাঁড়িতে প্রায় 2 লিটারের মতো তরল দুধ নিয়ে নিলাম। এখন এটাকে ভালোভাবে জাল করে নেব। দুধটা এক বলক চলে এসেছে। এখন এতে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা পোলাওর চাল। চালটা দেওয়ার সাথে সাথে এটাকে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, তা না করলে হাঁড়ির তলায় লেগে যেতে পারে। এখানে একটা পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো কাজু বাদাম। একটু সামান্য দুধ দিয়ে একটা মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই পেস্টটাই আমি পায়েসে ব্যবহার করব। তো এখন পেস্টটা পায়েসে অ্যাড করে দিলাম। এখন এটাকে অনবরত নিচ থেকে নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে হাঁড়ির তলায় না লেগে যায়। আপনারা এক্ষেত্রে কাজু বাদামের পরিবর্তে কাঠবাদামের পেস্টও ব্যবহার করতে পারবেন, তবে চীনা বাদামের পেস্টটা ব্যবহার করা যাবে না, কারণ টেস্টটা ভালো আসবে না। এখন আমি এতে অ্যাড করছি প্রায় 1 কোটা কনডেন্স মিল্ক। এখানে অ্যাড করলাম এবং সাথে সাথে অনবরত নেড়েচেড়ে দিতে হবে। কনডেন্স মিল্কটা আমি অ্যাড করছি চিনির পরিবর্তে, কারণ আমি এক্ষেত্রে ফ্লেভারটা ভালো আসার জন্য কনডেন্স মিল্কটা ব্যবহার করলাম। আপনারা চাইলে এক্ষেত্রে চিনিও ব্যবহার করতে পারেন। এখন এতে ফ্লেভারের জন্য অ্যাড করছি একটা দারচিনি এবং 4টে এলাচ। আমি যেহেতু বিয়েবাড়ির স্পেশাল শাহী পায়েসটা তৈরি করে দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনারাও বাসায় তৈরি করতে গেলে প্রসেসটা ঠিক এইভাবে করার চেষ্টা করবেন। পায়েসের কালারটা ভালো আসার জন্য এখানে আমি খুবই সামান্য পরিমাণে জাফরানকে একটু পানির সাহায্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই পানিটাই আমি পায়েসে দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটাও ভালো আসবে এবং কালারটাও বেশ ভালো আসবে। পায়েসে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য এখানে অ্যাড করলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টে আমি ব্যবহার করলাম প্রায় 1 কাপের মতো ফুল ক্রিম পাউডার মিল্ক এবং 1 কাপের মতো নর্মাল টেম্পারেচারে পানি। এই দুইটাকে ভালোভাবে মিশিয়ে মাওয়ার পরিবর্তে পায়েসে ব্যবহার করব, এতে করে টেস্টটা দারুণ আসবে। পায়েসটা অনবরত নাড়তে নাড়তে এক পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধের যে পেস্টটা ছিল, ওই পেস্টটা অনবরত এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। পায়েসটা রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা হয়তো বা লক্ষ্য করে দেখছেন, অনবরত এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে, তা না করলে হাঁড়ির তলানিতে পায়েসটা লেগে পুড়ে যাবে এবং ফ্লেভারটাও ভালো আসবে না। পায়েসটা হয়ে আসার এক পর্যায়ে এখন এতে অ্যাড করলাম প্রায় 1 টেবিল চামচের মতো গাওয়া ঘি। ঘিটা দেওয়ার পর এটাকে অনবরত আবারও একটু নেড়ে চেড়ে দিব। আমার কাছে কেন যেন মনে হয় পায়েস রান্নায় গাওয়া ঘিটা অ্যাড না করলে পায়েসের আসল ফ্লেভারটাই পাওয়া যায় না। তাই আপনারা চেষ্টা করবেন একটা ভালো ফ্লেভার পাওয়ার জন্য গাওয়া ঘিটা সবশেষে অ্যাড করতে।
পুরোপুরি বিয়েবাড়ির শাহী ফ্লেভারটা আনার জন্য এখন অ্যাড করলাম প্রায় 1 টেবিল চামচের মতো কেওড়া জল। আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি। পায়েসের কনসিস্টেন্সিটা যখন ঠিক এমনটা হবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হলে এটা আরেকটু বসে যাবে। পায়েসটা গরম গরম থাকতেই আপনার পছন্দ মতো ডিশে তুলে ফেলবেন এবং এটাকে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এই ঠান্ডা হওয়ার এই পর্যায়ে পায়েসটা ভালোভাবে সেট হয়ে যাবে এবং এটাকে আমরা গার্নিশিং করে দেখাবো। পায়েস খেতে ভালোবাসেন সবাই, জন্মদিন হোক বা শুভ অনুষ্ঠান পায়েস মেনুতে থাকেই খাবার পরে। আর এটা যেহেতু বিয়েবাড়ি স্পেশাল শাহী পায়েস, এটার ফ্লেভারটাও হবে অসাধারণ। তো আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাদের অনেক উৎসাহ দেয়। আর যারা যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি মজাদার নতুন রেসিপির সঙ্গে। টিল দেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কাঞ্চনের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজানের হোমমেড ট্যাং শরবত। এই ট্যাং শরবতটা আমি তৈরি করে দেখাবো ঘরে তৈরি ট্যাং পাউডার দিয়ে। আমি 2 ফ্লেভারের ট্যাং পাউডার আজকে তৈরি করে দেখাবো। এটি বানানো খুবই সহজ এবং মুহূর্তের মধ্যেই হয়ে যায়। তো চলুন আর দেরি না করে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি তৈরি করব অরেঞ্জ ফ্লেভারের ট্যাং পাউডার। এর জন্য একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চিনি। সাদা চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গ্লুকোজ পাউডার। আপনারা যে কোনো ব্র্যান্ডের গ্লুকোজ পাউডার ব্যবহার করতেই পারবেন। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে সাইট্রিক অ্যাসিড। আমি এখানে হাইকো ব্র্যান্ডের সাইট্রিক অ্যাসিড ব্যবহার করেছি। আপনারা যে কোনো সুপার শপে গেলে সাইট্রিক অ্যাসিডের কথা বলে ইজিলি তারা সাইট্রিক অ্যাসিড দিয়ে দিবে। খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে অরেঞ্জ ফ্লেভারের এসেন্স। এখন এটাকে ঢেকে বিট করে নিব প্রায় 2-3 মিনিটের মতো। চারপাশে যে সাদা অংশটুকু দেখা যাচ্ছে এই অংশগুলোকে একটু নেড়েচেড়ে উল্টাতে হবে যাতে করে সবগুলো এক সমানে কালার হয়ে যায়। আপনাদের কাছে যদি মনে হয় কালারটা একটু কম হয়েছে সেক্ষেত্রে কালারটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমার কাছে কালারটা একটু কম লাগছে বিধায় আমি এখানে আরেকটু 1/2 চা চামচ দিয়ে দিলাম। আবারও এটাকে বিট করে নিব। তো দেখেছেন তো কত সহজে তৈরি হয়ে গেল মজাদার ট্যাং পাউডার। এখন তৈরি করে দেখাবো লেমন ফ্লেভারের ট্যাং পাউডার। এর জন্য ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সাদা চিনি, 1/2 চা চামচ পরিমাণে সাইট্রিক অ্যাসিড, খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ গ্লুকোজ পাউডার। এখন এতে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি লেমন এসেন্স 1/2 চা চামচ। এখন এটাকেও ঢেকে প্রায় 2-3 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। তো হয়ে গিয়েছে লেমন ফ্লেভারের ট্যাং পাউডার। দেখেছেন তো কত সহজেই চোখের পলকে নিমিশেই তৈরি হয়ে গেছে মজাদার 2টা ফ্লেভারের ট্যাং পাউডার। এখন আমি শরবত করে তৈরি করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লেমনের ট্যাং পাউডার। ফ্লেভারটা একটু ভালো আসার জন্য আরও 1 চা চামচ দিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ তোকমাই, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখন এটাকে মিশিয়ে নিব। এখন তৈরি করে দেখাবো অরেঞ্জ ফ্লেভারের ট্যাং পাউডার। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো অরেঞ্জ ফ্লেভারের ট্যাং পাউডার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ইসবগুলের ভুসি। এই রমজানে ঠিক এইভাবে আপনারা তৈরি করে ফেলতে পারেন মজাদার ঘরে তৈরি ট্যাংয়ের শরবত।
এই রমজানে বা গরমে খুবই সহজে তৈরি করে ফেলতে পারেন মজাদার ট্যাং শরবত। আপনারা এই রমজানে বা গরমে খুবই সহজে এই রিফ্রেশিং ট্যাং শরবতটা ইজিলি তৈরি করে ফেলতে পারবেন। তো আশা করছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। দেন আল্লাহ হাফেজ। রমজান মাসে এই ছোলা ভুনাটা ছাড়া ইফতারিটা অসম্পূর্ণ লাগে। আর যারা রোজাদার তারা সবচেয়ে প্রথমেই তাদের প্রথম চয়েস হচ্ছে এই ছোলা ভুনা। আসসালামু আলাইকুম, কাঞ্চনের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রমজানের স্পেশাল ছোলা ভুনা। রমজান ছাড়াও বিকেলের নাস্তায় ছোলা ভুনা মুড়ির সাথে অনেক বিখ্যাত। আর যেহেতু ছোলা ভুনা তৈরি করা বেশ সহজ এবং খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার, তাই এটার বেশ সুনাম রয়েছে। তো চলুন আপনাদের সাথে এই স্পেশাল ছোলা ভুনার রেসিপিটা শেয়ার করা যাক। এখন একটি প্যান নিয়ে প্যানে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপের মতো ভেজিটেবল অয়েল। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। যে কোনো ভুনাতেই পেঁয়াজ কুচি এবং তেলের পরিমাণটা আমরা সচরাচরই জেনে থাকি যে একটু বেশিই লাগে। আর এক্ষেত্রে ভুনাতে একটু তেলটা বেশি দিলে সেটা বেশ ভালো লাগে। পেঁয়াজটাকে নরম করে একটু ভেজে নিব। একটু ভেজে নেওয়া হয়ে এলে এখন এতে অ্যাড করছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। ভালোভাবে এটাকেও পেঁয়াজের সাথে মিক্স করে একটু ভেজে নিব। এখন এতে দিয়ে দিব একটা টমেটো কুচি। তো এটাকেও একটু পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন এতে অ্যাড করছি 1/4 কাপ পানি। পানিটা দেওয়ার পর এখন এতে অ্যাড করছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, অর্থাৎ জিরা গুঁড়ো 1/2 চা চামচ এবং ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে ছোলা নিয়েছি। ছোলাটাকে আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম পানিতে। বিকেল পর্যন্ত এটা ভিজে যাওয়ার পর এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং একইভাবে আলুকেও ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়ে এলে এখন এতে দিয়ে দিচ্ছি ছোলা। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন হাতে একটু হালকা ম্যাশ করে আলুগুলো দিয়ে দিচ্ছি। একদম আলতোভাবে একটু ম্যাশ করে দিতে হবে যাতে করে আলুগুলো বেশি ভেঙে না যায়। তো আলুটা দেওয়ার পর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটি ফালি করা কাঁচামরিচ। আপনারা যেরকমটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা কম বা বেশি করে নিতে পারবেন। আমি যে মরিচগুলো ব্যবহার করেছি ওই মরিচগুলোতে ঝালটা একটু কম বিধায় আমি এখানে একটু পরিমাণটা বেশি ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে এটা দিলেও ইচ্ছা, না দিলেও ইচ্ছা। তবে আমার কাছে কেন জানি মনে হয় এটা দিলে বেশ ফ্লেভারটা ভালোই। তো আমার ছোলা ভুনাটা অলমোস্ট ডান। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আর ছোলা ভুনায় ধনিয়া পাতা কুচিটা ছাড়াই ছোলা ভুনাটা কেমন জানি একটা অসম্পূর্ণ ভাব লাগে। তো ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে এটাকে একটু হালকা নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। রমজান মাসে এই ছোলা ভুনাটা ছাড়া ইফতারিটা অসম্পূর্ণ লাগে। আর যারা রোজাদার তারা সবচেয়ে প্রথমেই
তাদের প্রথম চয়েস হচ্ছে এই ছোলা ভুনা। ছোলা ভুনা বাংলাদেশের একটি জনপ্রিয় ঝাল খাবার। বাংলাদেশের ইফতারির অতি পরিচিত খাবার হচ্ছে এই ছোলা ভুনা। স্বাস্থ্যকর খাবার হিসেবে এই ছোলা ভুনার বা বুটের বেশ সুনাম রয়েছে। এটা বেশ মুখরোচক একটি খাবার। তো আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা বেশ ভালো লাগবে। ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। টিল দেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কাঞ্চনের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসছে রমজান মাস। এই রমজান মাসে পেঁয়াজু ছাড়া আমাদের ইফতারের টেবিল একদম জমেই না। তবে ঝামেলার কারণে বা সময়ের অভাবে অনেকেই বাড়িতে বেগুনি বা পেঁয়াজু বানাতে চান না। এর জন্য তারা বাইরে থেকে কিনে এনে ইফতারি করে থাকেন। তো চলুন আজ আপনাদেরকে আমি শেখাবো ঝটপটে পেঁয়াজু তৈরির রেসিপি। এবং এই পেঁয়াজুটা আমি তৈরি করে দেখাবো কোনো রকম ডাল বাটার ঝামেলা ছাড়াই। তো চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। পেঁয়াজুটা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে বুটের ডাল নিয়েছি। এই বুটের ডালটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম এবং এটা এখন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডালগুলোকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এই কাজটা পাটায় পিষেও করতে পারেন এবং এই ডালের সাথে আপনারা মসুরের ডালও অ্যাড করে নিতে পারেন। তো আমি ডালটাকে ব্লেন্ডারে ঠিক এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। বেশি মিহি করা যাবে না, এতে করে পেঁয়াজুটা ক্রিস্পি হবে না এবং ভালো লাগবে না। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে রসুন বাটা এবং 1/2 চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে 5 ফোড়নের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে মরিচ কুচি। এই কাঁচা মরিচের ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা টেস্ট অনুযায়ী কিরকম ঝালটা পছন্দ করেন অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি একটা ডিম এবং কিছু ধনিয়া পাতা কুচি। এখন এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিব। তো এটা মাখানো শেষ, এখন চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। এখন একটা প্যান নিয়ে প্যানটাতে বেশ কিছু তেল দিয়ে তেলটা গরম হলে এতে এক এক করে ছেড়ে দিব পেঁয়াজু। তেলটা গরম হলেই পেঁয়াজুটা ছেড়ে দিতে হবে। আগে তেলটা গরম হয়েছে কিনা এটা একটু চেক করে নিচ্ছি। তো এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি পেঁয়াজুগুলো। একটু হাতের সাহায্যে গোল গোল করে এগুলোকে তেলে ছেড়ে দিতে হবে। তো একটু গ্যাপ দিয়ে দিয়ে সবগুলো পেঁয়াজুকে ঠিক এইভাবে তেলে ছেড়ে দিলাম। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে সমস্ত পেঁয়াজুগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো এগুলোকে এক এক করে উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। এগুলোকে অনবরত উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। যখন এর কালারটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে এবং মুচমুচে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন, ঠিক তখন সেই পর্যায়ে আপনারা এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন। তো পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে এক এক করে একটা স্টেইনারে তুলে নিব।
যাতে করে এক্সট্রা যে তেলটুকু আছে ওই তেলগুলো ঝরে যায়। পেঁয়াজগুলোকে এখন একটা সার্ভিং ডিশে ঠিক এইভাবে তুলে নিচ্ছি। তো দ্বিতীয় ব্যাচেও বাকিগুলো ঠিক এইভাবে মুচমুচে করে ফ্রাই করে নিব। ঠিক একইভাবে এগুলোকেও একটা স্ট্রেনারে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখেছেন তো কত সহজে তৈরি হয়ে গেল গরম গরম মজাদার পেঁয়াজু। ডাল বাটার কোনো ঝামেলা ছাড়াই তৈরি করা যায় এই মুচমুচে ডালের পেঁয়াজু। রমজানে ইফতারিতে বা বিকেলের নাস্তায় চায়ের সাথে এই মচমচে পেঁয়াজুর কোনো জুড়ি নেই। যাদের কাছে ডাল বাটা ঝামেলার মনে হয় তারা এই পদ্ধতিটি অবলম্বন করে পেঁয়াজু তৈরি করতে পারেন। তাছাড়া ডাল বাটার ভয়ে কি পেঁয়াজু খাবেন না? তা তো হয় না। এর জন্যই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম খুবই সহজ এবং মজাদার ডালের পেঁয়াজু। তো আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাদের অনেক উৎসাহ দেয়। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি নতুন মজাদার রেসিপির সঙ্গে। টিল দেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কাঞ্চনের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকেই বিকেলের নাস্তায় কি খাবেন তা নিয়েই চিন্তায় পড়ে যান। প্রতিদিন এরকম খাবার খেতে ভালো লাগে না। শীতের সবজি ফুলকপির চাহিদা অনেক, তাই স্বাদে বৈচিত্র্য আনতে মাঝে মাঝে পরিবর্তন করতে পারেন খাবারের মেনু। তাই বিকেলের নাস্তার মেনু যদি হয় ফুলকপির পাকোড়া, তাহলে খুব একটা খারাপ হয় না এবং এটা ভীষণ হেলদি একটা খাবার এবং ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। চলুন তাহলে দেখে নিই এই হেলদি নাস্তা তৈরির সম্পূর্ণ রেসিপিটা ধৈর্য নিয়ে দেখবার অনুরোধ রইল। তো চলে যাই মূল রেসিপিতে। ফুলকপির পাকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে একটা হাঁড়িতে বেশ কিছু পানি নিয়ে নিলাম। এই পানিতে অ্যাড করলাম কিছু লবণ, খুবই সামান্য পরিমাণে দিলে চলবে। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবং পানিটা বলক আসলেই এতে ফুলকপিগুলো ছেড়ে দিব। আমি এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপিকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখন এটাকে ফুটন্ত পানিটাতে আমি ছেড়ে দিব। পানিটাও এরই মাঝে বলক চলে এসেছে। এখন এতে ফুলকপিগুলো একে একে দিয়ে দিলাম। আর এই ফুলকপিটা পুরোপুরি আমি বয়েল করব না, যেহেতু আমি এটাকে আবার পুনরায় ফ্রাই করতে যাব, ডিপ ফ্রাই করব, এর জন্য আমি বেশি একটা বয়েল করব না। প্রায় 80% মতো এটাকে বয়েল করে আমি তুলে ফেলবো। অবশ্যই পানিটা ঝরিয়ে একটা স্ট্রেনারে পানিটা ঝরিয়ে এরপর তুলে নিতে হবে। ফুলকপিটা 80% বয়েল হয়ে গিয়েছে। এখন একটা স্ট্রেনারে এটাকে তুলে নেব। ফুলকপিগুলো একটা স্ট্রেনারে তুলে ঠিক এইভাবে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখন এরই পাশে একটা বোল নিয়ে নিয়ে নিলাম প্রায় 1/4 কাপের মতো বেসন এবং এতে অ্যাড করছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। অ্যাড করছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি, খুবই সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরা ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। অ্যাড করছি ফেটানো একটা ডিম। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন অল্প অল্প করে নরমাল টেম্পারেচারে পানি অ্যাড করে একটা বেটার তৈরি করে নিতে হবে। মনে রাখবেন বেটারের থিকনেসটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না।
ভালোভাবে এই বেটারটাকে মিক্স করে নিচ্ছি। বেটারটাকে এমনভাবে মাখাতে হবে যাতে করে বেসনের যে দানা দানা আছে ওইটা যেন না থাকে। এখন এতে অ্যাড করছি প্রায় 1 চা চামচের মতো ডার্ক সয়া সস। আবারও এই মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নেব। বেটারটা রেডি করা হয়ে গিয়েছে এবং বেটারের থিকনেসটা দেখতেই পাচ্ছেন, ঠিক এমনটা হবে। এখন একটা প্যান নিয়ে প্যানটা গরম হয়ে এলেই এতে দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল। এই তেলটাতেই আমি পাকোড়াটাকে ডিপ ফ্রাই করে নেব। এখন এরই ফাঁকে বেসনের যে মিশ্রণটা আছে এই মিশ্রণটাতে ফুলকপিটাকে ঠিক এইভাবে গড়িয়ে এরপর তেলে ছেড়ে দিব। চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে। একটু গ্যাপ রেখে রেখে এগুলোকে ডুবো তেলে ফ্রাই করে নিচ্ছি। এখন এই ফুলকপিগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে, যাতে করে চারিপাশে ভালোভাবে এটা ডিপ ফ্রাই হয়ে যায়। এই ফুলকপির পাকোড়াগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ফ্রাই করে এগুলোকে তুলে ফেলতে হবে। ব্যাস, এগুলো মুচমুচে করে ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল থেকে সরিয়ে তুলে ফেলবো। ঠিক একইভাবে বাকিগুলো তুলে নিচ্ছি এবং দ্বিতীয় ব্যাচেও বাকিগুলো ফ্রাই করে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল গরম গরম ফুলকপির পাকোড়া। শীতের সময় এই ফুলকপিটা অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এই ফুলকপি দিয়েই আপনারা বিকেলের ঝটপট নাস্তা তৈরি করে ফেলতে পারেন এবং এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর, খেতেও ভীষণ হেলদি এবং ছোট বড় সবাই এটা অনেক পছন্দ করবে। আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি মজাদার নতুন রেসিপির সঙ্গে। টিল দেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কাঞ্চনের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনে আসছে পয়লা বৈশাখ, তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম মজাদার ভর্তার রেসিপি। ভর্তা বাঙালি মানুষের কাছে অত্যন্ত প্রিয় একটি খাবার। ভর্তার কথা শুনলেই জিভে জল চলে আসে না, এরকম মানুষ খুবই কম পাওয়া যায়। আর আমরা বাঙালিরা সবাই কম বেশি ভর্তা পছন্দ করে থাকি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমার এই রেসিপিটি ধৈর্য সহকারে দেখুন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। সব রকমের ভর্তাতেই যেহেতু শুকনো মরিচটা ব্যবহৃত হয়, তাই বেশ কিছু শুকনো মরিচ এখানে কিছু তেল দিয়ে তেলে নেব। মরিচটা ভালোভাবে টালা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে তুলে নেব। ওই তেলটাতেই বেশ কিছু পেঁয়াজ কুচি একটু তেলে নেব। হালকা একটু ভাজা ভাজা করে নিলে চলবে, তবে এই ক্ষেত্রে
যদি পেঁয়াজটাকে এভাবে তেলে নেওয়া যায় তাহলে ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত স্টে করবে, এবং আপনারা যারা কাঁচা ব্যবহার করেন পেঁয়াজ কুচি, সেক্ষেত্রে ভর্তাটা বেশ কিছুক্ষণ থাকবে না বা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজের একটা গন্ধ ছেড়ে ভর্তাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর যারা বেশ কিছুক্ষণ ভর্তাটাকে রেখে এরপর খেতে চান, সেক্ষেত্রে আপনারা একটু তেলে পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো পেঁয়াজটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এটাকেও এখন তুলে নেব। এখন এখানে বেশ কিছু মিষ্টি কুমড়াকে ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে একটু নরম করে তেলে ফ্রাই করে নিয়েছি। এর সঙ্গে নিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি, আরও লাগছে কিছু শুকনো মরিচ ডালা। এখন এগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে কষলে নিতে হবে। একটু লবণ দিয়ে শুকনো মরিচটাকে আগে কষলে নিতে হবে, যাতে করে ফ্লেভারটা ভালো আসে। আমরা জানি সচরাচর যে কোনো ভর্তা তৈরি করতেই এই শুকনো মরিচ আর পেঁয়াজ কুচিটা একদম মেইন ইনগ্রিডিয়েন্টস হিসেবে কাজ করে। এখন ধনেপাতা, পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ একসাথে কষলে নিতে হবে, এতে করে ফ্লেভারটা বেশ ভালো আসবে। এরপর আস্তে আস্তে মিষ্টি কুমড়াগুলো ঠিক একইভাবে একটু কষলে নিব। ব্যাস, এবার মাখিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ার ভর্তা। এখন এখানে নিয়ে নিলাম বেশ কিছু রসুনের কোষ, এটাকেও তেলে ভালোভাবে নরম করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এতে এখন অ্যাড করব কিছু শুকনো মরিচ, ধনিয়া পাতা কুচি এবং পেঁয়াজ কুচি। এগুলোকে লবণের সাথে ভালোভাবে কষলে নিয়ে রসুনটাও ভালোভাবে নরম করে কষলে নিয়ে মাখিয়ে ফেললেই হয়ে যাবে মজাদার রসুন ভর্তা। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন তৈরি করব পটলের ভর্তা। পটলটাকে ভালোভাবে সিদ্ধ করে একটু তেলে নিয়েছি, এবং এতে 1 পিস তেলাপিয়া মাছ ব্যবহার করব। প্রথমে শুকনো মরিচটাকে ভালোভাবে একটু গুঁড়ো করে নিয়ে এতে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ভালোভাবে মিক্স করে নেব। রসুন, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি সমস্ত উপকরণ মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন পটলগুলোকেও একটু কষলে নিয়ে ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব। এখন তৈরি করব আলুর ভর্তা। প্রথমে পেঁয়াজ কুচির সাথে ধনিয়া পাতা কুচি এবং শুকনো মরিচ ভালোভাবে লবণের সাথে মিশিয়ে নেব। এরপর আলুটাকে চটকে ভালোভাবে এটার সাথে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার আলুর ভর্তা। আরেকটি কথা, আলুর ভর্তায় সরিষার তেল ছাড়া আলুর ভর্তাটা একদমই অসম্পূর্ণ, এটা দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো সরিষার তেলটা দেওয়ার পর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন তৈরি করব বেগুনের ভর্তা। প্রথমে লবণের সাথে টালা কাঁচা মরিচ একটু কষলে নিব, এরই সঙ্গে পেঁয়াজ কুচিটাও ভালোভাবে কষলে নিতে হবে। আপনারা এক্ষেত্রে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন। সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনিয়া পাতা কুচি, এবং বেগুনটাকেও ঠিক এইভাবে এটার সাথে মিক্স করে নেব। ব্যাস, তৈরি হয়ে যাবে মজাদার বেগুন ভর্তা। এখন তৈরি করে দেখাবো বুটের ডালের ভর্তা। এর জন্য কিছু শুকনো মরিচ লবণ দিয়ে ভালোভাবে কষলে নিতে হবে, এরই সঙ্গে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি ভালোভাবে মিক্স করে নিব, এবং ডালটাকেও ভালোভাবে মিক্স করে নিব। ডালটা আমি একটু পানির সাহায্যে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, এতে করে এটা একটু নরম হয়ে গিয়েছে। এই ডালটা দিয়েই আমি ভর্তাটা তৈরি করছি। সবশেষে একটু সরষের তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার বুটের ডালের ভর্তা। এখন তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছের ভর্তা। এর জন্য প্রথমে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ এবং ধনিয়া পাতা কুচি ভালোভাবে লবণের সাথে কষলে নিয়ে মাছটাকেও কাটা বেছে
ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিতে হবে। এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবশেষে সরষে তেল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মাছের ভর্তা। এখন তৈরি করে দেখাবো মসুরির ডালের ভর্তা। মসুরির ডালটাকে একটু পানির সাহায্যে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে করে বেশি নরম না হয়। এতে কিছু শুকনো মরিচ, ধনিয়া পাতা কুচি এবং পেঁয়াজ কুচি ভালোভাবে লবণের সাথে মিক্স করে মসুরির ডালটাকে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং সবশেষে সরষে তেল দিয়েও এটাকে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার মসুরির ডালের ভর্তা। এখন তৈরি করে দেখাবো পিপিলি শাকের ভর্তা। এই শাকটা দেখতে প্রায় এমন এবং এই শাকটাকে ভালোভাবে আমি কাঁচা অবস্থাতেই ভালোভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। এখন এতে অ্যাড করছি 2টা শুকনো মরিচ। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। এই শুকনো মরিচটাকে আমি লবণের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এতে অ্যাড করব পেঁয়াজ কুচি এবং পিপিলি শাক কুচি। এটা ভালোভাবে কচলে নিতে হবে যাতে করে এই শাকটার ফ্লেভারটা ভালোভাবে আসে। এখন এর সঙ্গে একটা আলুকে ভালোভাবে এরকম চটকে নিয়ে মিক্স করে ফেলবো। সবশেষে সরষে তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই আনকমন এবং মজাদার একটা ভর্তা, যেটা কিনা হলো পিপিলি শাকের ভর্তা। এখন তৈরি করব ডিমের ভর্তা। ডিমটাকে সিদ্ধ করে একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এতে অ্যাড করছি কিছু শুকনো মরিচ, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি। এখন মরিচ আর ধনিয়া পাতা কুচিকে একটু লবণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকেও এটার সাথে মিক্স করে নিব এবং ডিমের সাথেও ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য একটু সরষে তেল। ব্যাস তৈরি হয়ে গেল ডিমের ভর্তা। এখন তৈরি করব টমেটো চাটনি। টমেটোকে একটু তেল দিয়ে আগে টেলে নিতে হবে যাতে করে টমেটোটা একদম নরম হয়ে গলে যায়। এখন এতে অ্যাড করব ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ। এখন এই সবকিছুকে একসঙ্গে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পর এটাকে ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল মজাদার টমেটো ভর্তা বা টমেটো চাটনি। এখন বুট বেগুনের ভর্তা তৈরি করার জন্য এখানে বেশ কিছু উপকরণ নিয়েছি বুট বেগুন। এই বেগুনগুলো দেখতে অনেকটা মটরশুঁটির মতো ছোট ছোট হয়ে থাকে এবং এটা ভর্তা করি সাধারণত খাওয়া হয়ে থাকে। নিয়েছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ, 1 পিস তেলাপিয়া মাছ, কিছু ছুরি শুটকি ভালোভাবে ভিজিয়ে গরম পানির সাথে ভালোভাবে ধুয়ে এটাকে একটু তেলে নিয়েছি। তো এই সমস্ত উপকরণগুলোকে আমি পাটায় পিষে নিব। তো এটাকে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল বুট বেগুনের ভর্তা। এখন তৈরি করব বরবটির ভর্তা। বরবটিকে সিদ্ধ করে একটু তেলে নিয়েছি। এখন এতে ব্যবহার করছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং শুকনো মরিচ। লবণের সাথে আগে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি ভালোভাবে মিশিয়ে নিয়ে এর সঙ্গে ধনিয়া পাতা কুচিটাও ভালোভাবে মিশিয়ে নিব। সবশেষে বরবটিটাকে মিশিয়ে একটু সরিষার তেল মিশিয়ে নিলেই হয়ে যাবে বরবটি ভর্তা। আমরা যেহেতু বাঙালির অন্যতম খানাপিনার অংশ হচ্ছে ভর্তা। বাঙালির এই ভর্তা হলেই ভাতের সঙ্গে আর অন্য কোনো কিছু একদমই লাগে না। বাঙালি মানুষের কাছে ভর্তা অত্যন্ত প্রিয় একটি খাবার। আমি আজকে আপনাদের সাথে প্রায় 13 রকমের ভর্তা তৈরি করে দেখালাম। তো আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি নতুন মজাদার রেসিপির সঙ্গে। টিল দেন, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম, কাঞ্চনের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার এবং কালারফুল একটা সুইট ডেজার্ট, যেটা কিনা হলো গাজরের সন্দেশ। আর এই সন্দেশটা আমি তৈরি করে দেখাবো দুটো লেয়ারে। উপরের লেয়ারটা হবে গাজরের লেয়ার এবং ভিতরের লেয়ারটা থাকবে ছানার লেয়ার, যার কারণে আপনারা দুইটা টেস্টই এই ডেজার্টটার মধ্যে পেয়ে যাবেন। এবং বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করবে, আর বড়রা যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এটা একবার বানালে বারবার খেতে চাইবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কালারফুল ডেজার্টের সম্পূর্ণ রেসিপিটা দেখে নিন। গাজরের সন্দেশটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে নিয়ে নিলাম 1.5 লিটার পরিমাণে তরল দুধ। এখন এই তরল দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এরই পাশে একটা বাটিতে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারের পানি, এবং এতে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণে হোয়াইট ভিনেগার। আপনারাও কিন্তু মেক শিওর করবেন যাতে পানির পরিমাণ আর ভিনেগারের পরিমাণটা সমান হয়। এখন এই মিশ্রণটাকেই আমি দুধের সাথে মিক্স করে ছানা কেটে নিব। দুধটা বলক হয়ে এসেছে, এখন অল্প অল্প করে ভিনেগারের মিশ্রণটা অ্যাড করেই আমি ছানা কেটে নিব। মিশ্রণটা অ্যাড করার সাথে সাথেই কিন্তু নেড়ে দিতে হবে। আপনারা কিন্তু এই ভিনেগারের মিশ্রণের পরিবর্তে লেবুর রস দিয়েও ছানা কেটে নিতে পারেন। এই পুরো মিশ্রণটা কিন্তু একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে অ্যাড করি এভাবে ছানা কেটে নিতে হবে। দেখুন অলরেডি কিন্তু দুধগুলো থেকে ছানাগুলো আলাদা হয়ে গিয়েছে এবং দুধের কালারও কিন্তু পানি পানি হয়ে গিয়েছে। ছানা কেটে নেওয়া শেষ। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব, কারণ বেশিক্ষণ যদি চুলায় রাখি ছানাটা তাহলে হার্ড হয়ে যাবে এবং সন্দেশটা ভালো হবে না। এখন ঠিক একটা এরকম কাপড় দিয়ে এই ছানাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে করে ভিনেগারের যে গন্ধটা আছে তা চলে যায়। এখন এটা থেকে এক্সট্রা যে পানিগুলো আছে তা ফেলে দিতে হবে। মেক শিওর করতে হবে এখানে যাতে কোনো পানি অবশিষ্ট না থাকে। এখন আমি এক পাশে একটা বাটিতে নিয়ে নিলাম 1 কেজি পরিমাণে গাজর কুচি। এই গাজরটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন এগুলোকে একটা ব্লেন্ডারে জগে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব। এতে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণে তরল দুধ। এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। গাজরটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে, চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। গাজরটাকে আমি ভাজার জন্য এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চিনি। কনডেন্স মিল্ক নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ। ঘি নিয়ে নিব 3 টেবিল চামচ এবং ফ্লেভারের জন্য নিয়ে নিব খুবই সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো। এখন একটা প্যান নিয়ে প্যানটা গরম হলে এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘি। যে কোনো সন্দেশই কিন্তু ঘিতে যদি ভাজা হয় তাহলে কিন্তু সন্দেশটার ফ্লেভারটা বেশ ভালো আসে। ঘিটা মেল্ট হয়ে গিয়েছে, এখন এতে অ্যাড করছি যে ব্লেন্ড করা গাজর ছিল সেই গাজরটুকু। এটাকে চুলায় দেওয়ার পর অনবরত কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু গাজর থেকে পানি বের হয়ে আসবে এবং এটা শুকিয়ে যাবে। এখন এতে অ্যাড করছি চিনি। এখন এতে অ্যাড করছি কনডেন্স মিল্ক। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু হাইয়ে রেখে এগুলোকে ভালোভাবে একটু শুকিয়ে নেব। এখন এতে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণে ফুল ক্রিম পাউডার মিল্ক। ভালোভাবে এটাকে মিক্স করে নেড়েচেড়ে দিতে হবে। এগুলোকে অনবরত নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। অনবরত নাড়তে হবে, কারণ না হয় কিন্তু প্যানে গায়ে লেগে গিয়ে গাজরটা পুড়ে যাবে।
এখন এতে অ্যাড করছি এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়োটা কিন্তু এই গাজরের সন্দেশে ফ্লেভারটাকে আরো দ্বিগুণ করে দেয়। এখন এতে অ্যাড করলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আমি কিন্তু এখানে টোটাল 2 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর চাইতে কম বা বেশি দিতে পারেন। আমার কাছে ঘিয়ের ফ্লেভারটা গাজরের সন্দেশে দিলে ভালো লাগে বিধায় আমি এখানে একটু বাড়িয়ে দিয়েছি। এখন এটাকে অনবরত নেড়েচেড়ে দিব। এই গাজরটা নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে ফ্রাই প্যান থেকে উপরে উঠে আসছে, তখনই বুঝতে হবে এটা রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি আরো 2-1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। গাজরটা ঠান্ডা হলেই আমি গাজরটা গরম গরম থাকা অবস্থাতেই এটাকে একটা প্লাস্টিক র্যাপারের উপর ঠিক এইভাবে সমান করে বিছিয়ে দিব। এটাকে ঠিক এইভাবে চারপাশ থেকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এই কাজটা যদি আপনাদের হাতের কাছে যদি প্লাস্টিক র্যাপার না থাকে, আপনারা কিন্তু কোনো জিপলক ব্যাগেও কিন্তু ঠিক এইভাবে ছড়িয়ে দিতে পারেন। সেক্ষেত্রে জিপলক ব্যাগটাকে মাছ বরাবর কেটে দিতে হবে। এখন এক পাশে ছানাটা নিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে পাউডার মিল্ক। আমি ফুল ক্রিম পাউডার মিল্ক ব্যবহার করেছি, আপনারা চেষ্টা করবেন ফুল ক্রিম পাউডার মিল্কটা ব্যবহার করতে। এখন এটাকে হাতের সাহায্যে মথে নিব। একদম যে পারফেক্ট ভাবে মথে নিতে হবে তা কিন্তু না, ভালোভাবে একটু মথে নিলে চলবে। ছানাটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা প্যান নিয়ে প্যানটা গরম হলে এতে দিয়ে দিচ্ছি মথে নেওয়া ছানাটুকু এবং এতে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে অর্থাৎ 1 চা চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণে। ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু কনডেন্স মিল্কের পরিবর্তে এক্ষেত্রে চিনিও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিয়ে করলে এই সন্দেশটা খেতে বেশ ভালো লাগে। প্যানের সাথে যাতে লেগে না যায় এজন্য অনবরত এটাকে নাড়াচাড়া করে দিতে হবে। এখন এতে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে এরকম ভাজা ভাজা করে নিতে হবে। ভালোভাবে এটাকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন এতে অ্যাড করলাম আরো 1 টেবিল চামচ পরিমাণে ঘি। চিনির পানিটা সরে আসা পর্যন্ত এটাকে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। ছানাটা হয়ে গিয়েছে এবং ছানাটাও কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এখন এই ছানাটাকে আমি ঠান্ডা করে নিব। ছানাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ মেথে নিচ্ছি। এখন এটাকে কিছুক্ষণ মথে নিব। এটাকে একটু মথে নিয়ে ঠিক এরকম লম্বাটে একটা শেপ দিয়ে দিব। যে গাজরের লেয়ারটা দিয়েছিলাম ওই লেয়ারটার উপরে এই ছানার লেয়ারটাকে আমি বসিয়ে দিলাম। এখন এটাকে রোলিং করে নেওয়ার পালা। একদম শেষ মাথায় এই ছানার লেয়ারটা দেওয়ার পরে এটাকে একটু চেপে চেপে এই প্লাস্টিক র্যাপারটাকে রোল করে দিব। ঠিক এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে এটাকে রোল করে নিতে হবে। রোল করতে করতে এই জিনিসটা মেক শিওর করতে হবে যাতে করে প্লাস্টিক র্যাপারটা এটার ভিতরে না ঢুকে যায়।
র্যাপারটাকে একটু উপর থেকে সেপারেট করে দিয়েই এটাকে রোলিং করে নেব। এখন এটাকে প্রায় 30 মিনিটের জন্য নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দিব। ফিরে এলাম 30 মিনিট পর। এই 30 মিনিটেই কিন্তু এই গাজরের সন্দেশটা সেট হয়ে গিয়েছে। যে কোনো উৎসব আমেজে এরকম সুইট একটা ডেজার্ট না থাকলে কিন্তু উৎসবটা যেমন জমেই না, তেমন একটা ফ্যাকাশে ভাব সৃষ্টি হয়ে যায়। এর জন্যই আজকের এই রেসিপিটা আপনাদের সাথে আমি তুলে ধরলাম খুবই সহজ করে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু দেখতেই যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই মজার হয়েছে, এবং দেখতেও যতটা দুর্দান্ত, খেতেও কিন্তু ঠিক ততটাই দুর্দান্ত লাগে। আপনারা একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না যে এটার স্বাদটা কতটা মজার হয়েছে। আর যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য তো এরকম একটা ভীষণ মজার সুইট ডেজার্ট থাকা মানে অনেক বড় একটা ব্যাপার। আর এত মজাদার একটা সুইট ডেজার্ট যদি ঘরে তৈরি করা যায় একদম খুব পরিশ্রম ছাড়াই, তাহলে তো আর কোনো কথাই নেই। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে এটা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করার চেষ্টা করবেন, এবং তৈরি করার পর আপনাদের কাছে এটা টেস্টটা কেমন লেগেছে অনুভূতিগুলো প্রকাশ করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আপনাদের অনুভূতিগুলো কমেন্ট বক্সে আমাকে শেয়ার করে দিবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কাঞ্চনের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রোজার খুবই কমন একটা আইটেম, যেটা কিনা হলো মুচমুচে বেগুনি। বেগুনি তৈরি করতে গেলে আপনাদের অনেকেরই কমপ্লেইন থাকে বেগুনিটা মুচমুচে হয় না এবং বেটারটাও পারফেক্টভাবে তৈরি করতে পারেন না। তবে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন এই বেগুনিটা কতটা মুচমুচে হয়েছে, এবং উপর থেকে যতটা না ক্রিস্পি হয়েছে, বেটারটাও হয়েছে একদম পারফেক্ট। তো এই সম্পূর্ণ রেসিপিটা চলুন আর কথা না বাড়িয়ে দেখা যাক। বেগুনির বেটারটা তৈরি করার জন্য প্রথমে একটা চালনিতে নিয়ে নিলাম প্রায় মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে বেসন। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের প্রায় 1/3 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পরিমাণটা সেম থাকবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণে পাঁচফোড়নের গুঁড়ো। তো এখন এটাকে দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত শুকনো উপকরণগুলোকে একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিতে হবে, যাতে করে কোনো দানা দানা অবশিষ্ট না থাকে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কালো জিরে এবং পরিমাণ মতো লবণ। এগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা। এখন অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করে একটা বেটার তৈরি করে নিতে হবে। পানিটা একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি অ্যাড করে এটাকে একটা বেটার তৈরি করে নেব। তো বেটারের কনসিস্টেন্সিটা ঠিক এমনটা হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। বেটারটা পারফেক্ট হয়েছে কিনা সেটা চেক করার আরেকটা টেকনিক আপনাদেরকে বলে দিচ্ছি। যে চামচে আপনারা বেটারটাকে একটু তুলে দেখবেন, চামচের গায়েও ঠিক এইভাবে বেটারটা একটু ভারী হয়ে বসে থাকবে, তাহলে বুঝতে পারবেন বেগুনিটার গায়েও বেটারটা ঠিক এইভাবে লেগে থাকবে এবং বেগুনিটাও পারফেক্ট হবে। তো এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে বেগুনটাকে ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং কেটে পানি দিয়ে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
খুবই সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, এতে করে ফ্লেভারটা বেশ ভালো আসবে। তো এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। কাজটা হাতের সাহায্যে করতে হবে যাতে করে মাখানোটা খুব পারফেক্ট হয়। তো আমার মাখানো শেষ, এখন চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। এখন একটি প্যান নিয়ে প্যানে বেশ কিছু তেল দিয়ে দিচ্ছি। একটুখানি বেসন দিয়ে তেলটাকে একটু চেক করে নিব তেলটা গরম হয়েছে কিনা। দেখাই যাচ্ছে তেলটা গরম হয়ে গিয়েছে। তো এখন একে একে বেগুনিগুলো তেলে ছেড়ে, প্রথমে বেসনটাতে বেগুনি একটা এভাবে গড়িয়ে দেন এটাকে গরম তেলে ছেড়ে দিতে হবে। ঠিক একইভাবে বাকিগুলোকেও বেসনের মধ্যে গড়িয়ে এটাকে তেলে ছেড়ে দিব। একটু গ্যাপ রেখে রেখে এগুলোকে তেলে ছাড়তে হবে, তা না করলে একটা আরেকটার সাথে লেগে যাবে। দেখতে পাবেন যে এইগুলো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু ধৈর্য নিয়ে এপিট ওপিট করে ভালো করে মুচমুচে করে ফ্রাই করে নেব। ঠিক এইভাবে অল্প অল্প করে দিয়েই এগুলোকে তেলে এভাবে ফ্রাই করে নিতে হবে। আর কিছুক্ষণ পর পর তেলগুলো একটু বেগুনিতে উঠিয়ে উঠিয়ে দিতে হবে। বেগুনিটা যখন মুচমুচে হয়ে আসবে তখন ঠিক এইভাবে এগুলোকে একটা স্টেনারে এভাবে তুলে নিব। এতে করে এক্সট্রা যে তেলটুকু আছে ওই তেলগুলো ঝরে যাবে। তো এগুলোকে এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আপনারা হয়তো বা শব্দ শুনেই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। এটা দেখতেই না যতটা সুন্দর লাগছে, হয়েছেও অনেক ক্রিস্পি। তো একইভাবে দ্বিতীয় ব্যাচেও বাকিগুলো ফ্রাই করে নিচ্ছি। ঠিক আগের মতো এগুলোকে উল্টে পাল্টে দিব এবং কিছুক্ষণ পর পর তেলগুলো একটু উঠিয়ে দিব। এতে করে বেগুনিগুলো বেশ ভালো করে ফুলবে এবং ক্রিস্পিও হবে। তো এক এক করে ঠিক আগের মতোই একটা স্টেইনারে তেলগুলো ঝরিয়ে নিতে হবে এবং ডুবো তেল থেকে বেগুনিগুলোকে উঠিয়ে ঠিক এইভাবে উঠিয়ে রোজার ইফতারিতে বা বিকেলের নাস্তায় বেগুনির চপ একটি অত্যাবশ্যকীয় আইটেম। বেগুনির চপ না হলে ইফতার জমেই না। আসলে বেগুনি খেতে অত্যন্ত সুস্বাদু বলেই এর এত চাহিদা। ইফতারের মুখরোচক উপাদান হিসেবে ভোজন রসিকদের প্রথম ও প্রধান পছন্দ এই বেগুনি চপ। তবে এই বেগুনি চপটাই বানাতে অনেকেরই অনেক ঝামেলা পোহাতে হয়, কারণ হচ্ছে অনেকের বেটারটা পারফেক্ট হয় না এবং বেগুনিটাও অনেকক্ষণ সময় ধরে মুচমুচে থাকে না। তবে আমার এই রেসিপিটি ফলো করলে আশা করছি আপনাদের আর এই ঝামেলাটা পোহাতে হবে না। তো আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাদের অনেক উৎসাহ দেয়। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি মজাদার নতুন রেসিপির সঙ্গে। টিল দেন, আল্লাহ হাফেজ। এই মাছের কোফতাটা কিন্তু বিয়ে বাড়িতে খুবই জনপ্রিয়। এটা কিন্তু পোলাও, নান বা খিচুড়ির সাথেও বেশ ভালো মানায়। মাছ দিয়ে যে এত সুন্দর একটা মজাদার খাবার তৈরি করা যায়, এটা কিন্তু এই রেসিপিটা বাসায় একবার না ট্রাই করলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, কাঞ্চনের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ দিয়ে তৈরি করা যায় এমন একটা মজাদার রেসিপি, যেটা কিনা একবার খেলে বারবারই খেতে মন চাইবে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা কাটার জন্য মাছ খেতে পারেন না বা মাছটা পছন্দ করেন না। আমার বিশ্বাস এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করলে আপনারা মাছ অবশ্যই খেতে চাইবেন এবং তা বারবার খেতে চাইবেন। তাহলে আর কথা না বাড়াই এবং সম্পূর্ণ রেসিপিটা দেখে নেই।
ফিশ বলটা তৈরি করার জন্য আমি একটা প্যানে 4 পিস কাতল মাছ নিয়ে নিলাম এবং এতে বেশ কিছু পরিমাণে পানি এবং পানির সাথে অ্যাড করেছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। হলুদটা ব্যবহার করেছি মাছের কালারটা যেন ভালো আসে। এখন এই পানিটাতেই আমি মাছটাকে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো মাছ দিয়েই কিন্তু এই ফিশ বলটা তৈরি করে নিতে পারেন। এটা বয়েল হয়ে আসা পর্যন্ত আমি ঢেকে দিব। এতে কিন্তু কোনো নির্ধারিত সময় নেই, মাছটা বয়েল হতে ঠিক যতটা সময় লাগে। মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে আমি পানি থেকে তুলে মাছটাকে একটা বাটিতে নিয়ে নিব। এখন এই মাছগুলোকে ঠান্ডা হলেই এগুলোকে কাঁটাগুলো ছাড়িয়ে নিব। কাঁটা ছাড়িয়ে মাছটাকে এখন আলাদা করে রাখবো। এখানে নিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণে আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। পেঁয়াজ বাটা 1 কাপ, আপনারা চাইলে পেঁয়াজটা কম বা বেশি ব্যবহার করতে পারেন। টক দই নিয়ে নিলাম 1/4 কাপ। চীনা বাদামের পেস্ট 1/4 কাপ। 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়ো। হলুদের যেহেতু আমার রংটা বেশি তাই আমি এখানে হলুদের পরিমাণটা কম ব্যবহার করেছি। ধনিয়া গুঁড়ি হাফ চা চামচ। ফুল ক্রিম পাউডার মিল্ক নিয়েছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে এক্ষেত্রে তরল দুধও খুবই সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন। আবার চাইলে যারা এটা স্কিপ করতে চান তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। এই পাউডার মিল্কটা কিন্তু সম্পূর্ণই অপশনাল। নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি, 4-5টা কাঁচামরিচ এবং 1 টুকরো লেবু। ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণে চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আমার কাছে চিনিটা দিলে ফ্লেভারটা একটু ভালো লাগে বিধায় আমি এখানে চিনিটা ব্যবহার করছি। এখানে নিয়েছি একটা তেজপাতা, 2টো দারচিনি এবং 2টো এলাচ, বড় সাইজের একটা ডিম। নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এবং পরিমাণ মতো লবণ। আমি মাছগুলোর কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি এবং 2টো কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে কাঁচামরিচটা কম বা বেশি ব্যবহার করতে পারেন। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম। এখন এখানে আমি অ্যাড করছি আদা বাটা এবং রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটার পরিমাণটা আমি 2টা মিলিয়ে টোটাল হাফ চা চামচ ব্যবহার করেছি। এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু আমি মাছটাকে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম এর জন্য আমি মাছে লবণটা একটু কমিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন এতে অ্যাড করছি হলুদের গুঁড়ো। এখন এতে অ্যাড করছি হাফ চা চামচ সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সস ব্যবহার করেছি, আপনারা চাইলে লাইট সয়া সসও ব্যবহার করতে পারেন। এখন প্রথমে যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলোতে এই পেঁয়াজটা ভালোভাবে কচলে নিতে হবে, এতে করে মশলাটা ভালোভাবে স্মেলটা এবং ফ্লেভারটা ভালো আসবে। এখন এতে দিয়ে দিচ্ছি ডিম, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ব্রেড ক্রাম্ব। এখন এটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এখন এটাকে গোল গোল করে একটা শেপ দিয়ে দিব। আপনারা চাইলে গোল করে এটাকে একটু চ্যাপ্টা করে একটা শেপ দিয়ে দিতে পারেন। ঠিক এইভাবে চ্যাপ্টাকৃতি ভাবে একটা শেপ দিয়ে দিলেই হবে। এটাকে হাতের সাহায্যে ঠিক এইভাবে চারপাশ থেকে ভালোভাবে বল করে দিতে হবে। ঠিক একই প্রসেসে বাকিগুলো
এভাবে বল করে তৈরি করে নিচ্ছি। বলগুলো তৈরি করে নেওয়ার পর দেখতে প্রায় এমন হয়েছে। এখন এগুলোকে তেলে ফ্রাই করে নেব। এখন একটা প্যান নিয়ে এই প্যানটাতে বেশ কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। এই ফাঁকে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এক এক করে ফিশ বলগুলোকে আমি ছেড়ে দিচ্ছি এবং এই ফিশ বলগুলো দিয়েই আমি কিন্তু মাছের কোফতা করে দেখাবো। একটু গ্যাপ রেখে রেখে এগুলোকে এক এক করে তেলে ছেড়ে দিতে হবে, যাতে করে এগুলো উল্টাতে পাল্টাতে ইজি হয়। এখন আমি এই ফিশ বলগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিব। আমি এগুলোকে হালকা গোল্ডেন কালার করে ফ্রাই করে নিব। এগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবো। এগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এগুলোকে এক এক করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এইভাবে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে নামিয়ে নিতে হবে। এগুলোকে ফ্রাই করার পর দেখুন কতটা সুন্দর লাগছে। চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। এখন একটা প্যান নিয়ে এই প্যানটা গরম হলেই এতে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে রেগুলার রান্নার তেল। এখন এতে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি এবং এলাচ। আরেকটি কথা, কোফতাগুলো আমি যেই তেলে ফ্রাই করেছিলাম ওই তেলটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। এখন এতে অ্যাড করছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা, দিয়ে দিচ্ছি বাদাম বাটা, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এটাকে ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিলে মশলার যে কাঁচা এক্সট্রা গন্ধটুকু থাকে ওই গন্ধটা চলে যাবে। কষিয়ে নিতে নিতে এক পর্যায়ে দেখবেন যে তেলটা উপরে উঠে এসেছে। তখন এই পর্যায়ে দিয়ে দিব টক দই। এই দইটাকে কিন্তু আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিলাম পাউডার মিল্ক। এই পাউডার মিল্কটাকে কিন্তু আমি একটু পানি দিয়ে অ্যাড করে এটার সাথে মিক্স করে নিলাম। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এটাকে কিন্তু অনবরত নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে, যাতে করে পাত্রের গায়ে লেগে মশলাটা পুড়ে না যায়। যে কোনো রান্নার ক্ষেত্রেই পরিশ্রমটা যতটা বেশি হয় রান্নার স্বাদটাও কিন্তু ততটাই বেড়ে যায়। কষিয়ে নেওয়া হয়ে এলে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন এতে এক এক করে দিয়ে দিচ্ছি মাছের যে কোফতাগুলো তৈরি করেছিলাম সেই কোফতাগুলো। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এগুলিকে একটু আলতোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। এখন এতে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন। চিনিটা অ্যাড করলে কিন্তু এই কোফতাটার ফ্লেভারটা আরো বেড়ে যায়। এখন এতে ফ্লেভারের জন্য অ্যাড করছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে একটু ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ। এটাকে ঠিক এইভাবে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম। এখন এতে অ্যাড করছি ঘি। আমার কাছে কেন জানি মনে হয় এই ঘিটা না দিলে যেন এই মাছের কোফতাটা একদমই অসম্পূর্ণ লাগে। এই ঘিটা কিন্তু এই মাছের কোফতা কারিতে ফ্লেভারটাকে ডাবল করে দেয়। এখন এতে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে পানি। আমি কিন্তু এখানে কুসুম গরম পানি দিয়েছি, আপনারা চেষ্টা করবেন পানিটি যাতে কুসুম গরম হয়। আমি এখন ঝোলটা ঠিক হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব
এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। মাছের কোফতা কারিটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। মাছের কোফতাটা কিন্তু বিয়ে বাড়িতে খুবই জনপ্রিয়। এটা কিন্তু পোলাও, নান বা খিচুড়ির সাথেও বেশ ভালো মানায়। মাছ দিয়ে যে এত সুন্দর একটা মজাদার খাবার তৈরি করা যায়, এটা কিন্তু এই রেসিপিটা বাসায় একবার না ট্রাই করলে বুঝতে পারবেন না। আমার এই মাছের কোফতা কারিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন, এবং খাওয়ার পরে আপনাদের অনুভূতিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাদের অনেক উৎসাহ দেয়। টিল দেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কাঞ্চনের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। চিকেন খেতে কম বেশি সবাই পছন্দ করে। অনেকের বাড়িতেই ফ্রিজে চিকেন মজুতও রাখা হয়। তাই আজ আপনাদের জন্য রইল চিকেন শর্মার বানানোর মজাদার রেসিপি। মুখের স্বাদ বদল করতেই বাড়িতে বানিয়ে ফেলুন এই মুখরোচক রেসিপিটি। এই চিকেন শর্মাটা অনেক জনপ্রিয় এবং স্বাস্থ্যকর খাবার, এবং ফাস্টফুডের দোকান থেকে কিনতে গেলে অনেক সময় দামটা বেশি পড়ে যায়, আর সব সময় রেস্টুরেন্টে যাবার মতো ইচ্ছে বা সময়ও হয়ে ওঠে না। তাই আজ শিখে নিন কিভাবে ঘরে বসেই চিকেন শর্মার রেসিপি তৈরি করতে পারবেন। আমি এখানে চিকেন শর্মার রেসিপি দিয়েছি, আপনারা চাইলে এটাতে বিফ দিতেও পারবেন, কিন্তু চিকেন দিয়ে করাটাই ভালো, কারণ অনেকেই রেড মিট খেতে পছন্দ করেন না, বা রেড মিট অনেকেরই খেতে বারণ। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেই। প্রথমে আমি শর্মার ডোটা তৈরি করে নিব। শর্মার ডোটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে ময়দা নিয়ে নিব প্রায় মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে। এখন এতে অ্যাড করছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। ইস্টটা বেশি ব্যবহার করব না, এতে করে ইস্টের গন্ধটা বেশি লাগলে এটা খেতে পারবেন না এবং টেস্টটা ভালো আসবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। এখন এটাকে হাতের সাহায্যে ভালোভাবে ডলে ডলে এটাকে মিক্স করে নিতে হবে, যাতে করে গুঁড়ো দুধ, তেল, লবণ সবকিছু ময়দার সাথে মিক্স হয়ে যায়। ভালোভাবে এটাকে মিক্স করে নিতে পারলে ডোটা একদম পারফেক্ট হবে। চেষ্টা করবেন একটু ভালোভাবে মাখিয়ে নিতে। এখন এতে অল্প অল্প করে অ্যাড করব হালকা কুসুম গরম পানি। চেষ্টা করবেন কুসুম গরম পানিটাই ব্যবহার করতে, এতে করে ডোটা খুব সফট হয় এবং ভালোভাবে ডোটা ফুলবে। তবে ঠান্ডা পানি বা খুব বেশি গরম পানি ব্যবহার করতে যাবেন না, এই ক্ষেত্রে ডোটা সফট হবে না এবং রুটিটাও ফুলবে না। তো এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি অ্যাড করে এটাকে মাখিয়ে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে ম্যারিনেটের জন্য রেখে দিব প্রায় 2 ঘন্টা। এই 2 ঘন্টায় ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। আর যাদের হাতে সময় কম থাকে তারা চেষ্টা করবেন চুলার পাশে বা কোনো একটা গরম জায়গায় ডোটা রেখে দিতে, এতে করে ডোটা তাড়াতাড়ি ফুলে ডাবল হয়ে যাবে। বাতাস যাতে করে না ঢুকতে পারে ওরকম একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে। আর যাদের হাতের কাছে র্যাপিং পেপার থাকে তারা চেষ্টা করবেন র্যাপিং পেপার দিয়ে এটাকে ঢেকে দিতে।
শর্মার ভিতরে দেওয়ার জন্য এখানে প্রায় মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ঠিক এইরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ এবং রসুন বাটা 1/2 চা চামচ। এখন এতে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এক্ষেত্রে মরিচের গুঁড়োটা কম ব্যবহার করতে পারেন। আমার কাছে একটু বেশি ভালো লাগে ঝালটা, তাই আমি এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো টোটাল মিলিয়ে 1/2 চা চামচ। সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। টক দই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সবশেষে অ্যাড করছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এখন এগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে। চেষ্টা করবেন হাতের সাহায্যে কাজটা করতে, সেক্ষেত্রে পারফেক্ট হবে এবং মিক্স করাও ভালো হবে। এখন এতে অ্যাড করছি 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। আবারও এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢেকে ম্যারিনেটের জন্য রেখে দিব প্রায় আধা ঘন্টা। এখন আমি শর্মার সসটা তৈরি করে নিব। এর জন্য প্রথমে একটি ব্লেন্ডারে নিয়ে নিলাম প্রায় 1/2 কাপের মতো টক দই, 1 কোষ রসুন, 1/2 চা চামচ সাদা সর্ষে গুঁড়ো, 2 টেবিল চামচ ফুল ক্রিম পাউডার মিল্ক, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারেন। 2 টেবিল চামচ লেবুর রস। আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন আমি এখানে কোনো প্রকারের ডিম ব্যবহার করিনি। শর্মার সসটা তৈরি করার জন্য অনেকে অনেক সময় ডিমটা ব্যবহার করে। কাঁচা ডিমের গন্ধটা আমার কাছে ভালো লাগে না, বিধায় আমি এখানে ডিম ছাড়াই এই সসটা তৈরি করে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। এখন এটাকে ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এই কাজটা বিটারেও করতে পারেন। একবার ব্লেন্ড করার পর এটা দেখতে ঠিক এমনটা হয়েছে। এখন 1/2 কাপ পরিমাণে যে রেগুলার রান্নার তেল নিয়েছিলাম সেটিকে অল্প অল্প করে অ্যাড করব এবং ব্লেন্ড করে নিব। সবশেষে বাকি তেলগুলো দিয়ে এটাকে আবারও ব্লেন্ড করে নিব। শর্মার সসটা রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ক্রিমি হয়েছে এবং পারফেক্ট হয়েছে। এটা খেতে অসম্ভব মজার। একবার বাড়িতে না চেষ্টা করলে আপনারা বুঝতে পারবেন না যে এটা টেস্টটা কতটা মজার। এই সসটাই আমি শর্মাতেই ব্যবহার করব। এখন একটা প্যান নিয়ে এখন দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। এখন এতে একে একে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটাকে ভালোভাবে মিডিয়াম আঁচে এটাকে ফ্রাই করে নিব, যাতে করে চিকেনটা খুব বেশি হার্ড না হয়ে যায় আর খুব বেশি ক্রিস্পিও যেন না হয়ে যায়। চুলার আঁচটা চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমেই রাখতে, এতে করে চিকেনটা ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং চিকেনের জুসিনেসটা বজায় থাকবে। চিকেনটা হয়ে গিয়েছে, এখন এটাকে তেল থেকে তুলে নিব। তেলটা ঝরিয়ে এটাকে তুলে নিতে হবে। এরই মাঝে ডোটাও ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং ডোটা সফট হয়ে গিয়েছে। ডোয়ের যে এক্সট্রা বাবলটুকু আছে ওইটাকে একটু মুথে নিয়ে এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিব। ডোটাকে 4টি অংশে ভাগ করে নিয়েছি। এখন এগুলোকে একে একে রুটি বেলে নেব। শর্মার রুটিটা যেহেতু মোটা হয় তাই একটু মোটা করেই রুটিটা বেলে নিব। চারপাশ থেকেই সমানভাবে বেলে নিতে হবে। রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এবং রুটির পুরুত্বটা ঠিক এমনটা হয়েছে। খুব বেশি পাতলা করা যাবে না। এখন একটা প্যান নিয়ে প্যানটা গরম হলেই এতে দিয়ে দিচ্ছি রুটি। চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে এটাকে ঢেকে দিতে হবে। এতে করে রুটিটা ফুলে যাবে এবং ভিতর থেকেও সফট হয়ে যাবে।
প্রায় 1 মিনিট পর এটাকে উল্টে ওপিঠ থেকেও ভালোভাবে ঢেকে দিয়ে ঠিক এইভাবে সেঁকে নিতে হবে। আবার 1 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখতে পাবেন যে রুটিটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং সফট হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে তুলে নিব। ঠিক একই প্রসেসে বাকি রুটিগুলো সেঁকে নেব। আরেকটি রুটিও ঠিক একইভাবে এরকম সেঁকে নিচ্ছি। আপনাদেরকে এরই মাঝে আরেকটি ছোট্ট টিপস দিয়ে দিই। কখনো রুটিকে খুব বেশি চেপে চেপে সেঁকবেন না, তাহলে রুটি একেবারে ক্রিস্পি হয়ে যাবে। চেষ্টা করবেন 2 বারে রুটি সেঁকে তুলে ফেলার জন্য। সবসময় মাঝারি আঁচে রুটি সেঁকতে হবে, এতে করে রুটিটা ভিতর থেকেও সফট হবে এবং উপর থেকেও দেখতে খুব ফ্লাফি হবে। ব্যাস হয়ে গিয়েছে, এটাও চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল শর্মার গরম গরম রুটি। এখন এই শর্মার সসে আমি প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এতে করে হবে কি, কালারটাও ভালো আসবে এবং টেস্টটাও আর একটু ভালো লাগবে। আরেকটি ছোট টিপস দিয়ে দিই, শর্মার সসটা যখন তৈরি করতে যাবেন তখন সেক্ষেত্রে টক দইটা একটু ভালোভাবে পানি ঝরিয়ে নেবেন, এতে করে শর্মাটা ঠিক হবে। যদি টক দইয়ের পানিটা রয়ে যায় তাহলে শর্মার যে সসটা ওইটা ঠিক হবে না। এখন পরিবেশনের জন্য পকেট বা রোল করতে প্রথমে আমি রুটিতে দিয়ে দিলাম শর্মা সসটা একটু বাড়িয়ে দিচ্ছি, এতে করে শর্মার খেতে বেশ ভালো লাগবে, কারণ শর্মাটা যত ক্রিমি হবে এটা খেতেও বেশ ভালো লাগে। এখন শর্মার মাঝ বরাবর কিছু চিকেন দিয়ে দিচ্ছি। শর্মাটা আপনি কিভাবে ডেকোরেট করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। এখন এতে দিয়ে দিলাম কিছু শসা কুচি এবং কিছু রেড ক্যাপসিকাম। আপনারা চাইলে এই ক্ষেত্রে গাজর বা যে কোনো সবুজ বা হলুদ ক্যাপসিকামও ব্যবহার করে এই কাজটা করতে পারেন। এর উপর আরো কিছু শর্মা সস দিয়ে দিলাম। এখন এটাকে একটা টুথপিকের সাহায্যে ঠিক এইভাবে আটকে দিতে হবে, যাতে করে রুটিটা খুলে না যায়। ঠিক এইভাবে রোল করে পরিবেশন করুন দারুণ মজাদার চিকেন শর্মা। ঠিক একই প্রসেসে বাকি শর্মাগুলো তৈরি করে নিচ্ছি। ঠিক আগের মতনই শর্মার যে সসটা আছে সেই সসটা উপরে দিয়ে দিলাম। এরপর মাঝ বরাবর কিছু চিকেন, কিছু শসা কুচি এবং সবশেষে কিছু রেড ক্যাপসিকাম দিয়ে এটাকে রোল করে দিতে হবে এবং রোল করে এটাকে লাগিয়ে দিতে হবে। আপনি চাইলে ফয়েল পেপারে মুড়িয়েও এই কাজটা করতে পারেন। ফয়েল পেপারে মুড়ে দিলে আপনার হাতে গলে গলে এটা পড়বে না। নিত্য নতুন পদ খেতে কে না ভালোবাসে, বিশেষত বাঙালিরা হলো ভোজন রসিক। তারা বাঙালি খাবার ছাড়াও চাইনিজ, ইটালিয়ান এবং এই সমস্ত আরো খাবার পেট পুরে খেতে জানে। বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই সহজেই তৈরি করতে পারেন এই শর্মার রেসিপি। এতে বাড়ির সকলেই অত্যন্ত খুশি হবে এবং বাচ্চারাও বেশ পছন্দ করবে। আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি নতুন রেসিপির সঙ্গে। এবং যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে। টিল দেন, আল্লাহ হাফেজ।
যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই মজার এবং এটা স্বাস্থ্যসম্মত একটি খাবারের তালিকায় রয়েছে। এটি বড় ছোট এবং সকলেরই পছন্দের একটি খাবার। আসসালামু আলাইকুম, কাঞ্চনের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমো, যেটা কিনার অনেক নাম রয়েছে। কেউ কেউ এটাকে চিকেন ডাম্পলিংও বলে থাকে। এই চিকেন মোমোটা যেহেতু স্টিম করা হয়, তাই এটা খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার এবং এটা সম্পূর্ণ অয়েল ফ্রি। উপর থেকে যতটাই সুন্দর, ভিতর থেকেও ঠিক ততটাই মজার এবং ভালোভাবে একই সময়ে সবকিছু কুক হয়ে যায়। চলুন তাহলে আর দেরি না করে এই মজাদার রেসিপিটি দেখে নেই। এখানে একটা বাটিতে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রেগুলার রান্নার তেল। আর মোমোর ডোটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে ময়দাটা ব্যবহার হয়। ময়দাটা ব্যবহার করলে মোমোর কালারটাও খুব দারুণ হয়। আটা ব্যবহার করলে হয় কি, কালারটা অতটা পারফেক্ট ভাবে আসে না। এখন এগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এতে অল্প অল্প করে দিয়ে দিব কুসুম গরম পানি। এই পানিটা এমন গরম হতে হবে যাতে করে একটা আঙুল চুবালে তা সহ্য করার মতো হয়। অল্প অল্প করে পানিটা মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা মাখানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন ডোটা যাতে বেশি সফট না হয়। বেশি সফট হলে মোমোর ভাঁজটা আসবে না। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন একটা বাটিতে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে বোনলেস চিকেনকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা কিন্তু পাটায়ও বেটে করতে পারেন। এর জন্য আমাদের আরও লাগছে 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণে গাজর কুচি, নিয়েছি 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ, আরও লাগছে 1 চা চামচ পরিমাণে লেবুর রস। আপনারা লেবুর রসের পরিবর্তে হোয়াইট ভিনেগারও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে 1 চা চামচ দিলেই চলবে। নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। এখন বাটিতে রাখা সেই বোনলেস চিকেনগুলোতে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং আদা বাটা রসুন বাটা, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি চিলি সস, সয়া সস, লেবুর রস, একটু কালার হওয়ার জন্য গাজর কুচি, দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স এবং ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনাদের যাদের ডায়াবেটিস রয়েছে তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে রেগুলার রান্নার তেল। আপনারা যারা স্বাস্থ্য সচেতন তারা এই ক্ষেত্রে অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা অলমোস্ট মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। ডোটা প্রায় সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আরো 5 মিনিটের মতো একটু মথে নিতে হবে, এতে করে ডোটা আর একটু সফট হবে।
একে একে এগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে হবে এবং এই ছোট ছোট অংশগুলোকেই আমি ছোট ছোট আকারে রুটি বানিয়ে নেব। এখন একে একে ছোট ছোট করে রুটি তৈরি করে নেব। এখন একটা বাটির সাহায্যে রুটিটা সমান করে গোল করে কেটে নিতে হবে, যাতে করে সবগুলো রুটি একই সমানের হয় এবং মোমো তৈরি করলেও যাতে এগুলো দেখতে সুন্দর দেখায়। একে একে বাকি রুটিগুলো তৈরি করে নিচ্ছি। আবারও ঠিক একই প্রসেসে একটা বাটির সাহায্যে রুটিগুলো ঠিক এইভাবে কেটে নেব। রুটিগুলো কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ভারী করা যাবে না। খুব বেশি পাতলা করলে যখন মোমোর ডিজাইন তৈরি করতে যাবেন তখন রুটিটা ছিঁড়ে যাবে। এখন একটা রুটি নিয়ে এর মাঝ বরাবর কিছু পুর দিয়ে নিলাম। এখন শাড়ির যেভাবে আমরা কুচি করি ঠিক একইভাবে এই মোমোর রুটিটাতেও এরকম কুচি দিতে হবে। একটার উপর আরেকটা কুচি ঠিক এইভাবে বসিয়ে একটা গোলাকৃতির শেপ দিয়ে নিব। আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই ব্যাপারটা বুঝতে পারবেন। ব্যাপারটা কিন্তু জটিল কোনো বিষয় নয়। এবং এটাকে এখন চাপ দিয়ে একটু ফোল্ড করে দিলেই দেখবেন যে একটা পুটলির মতো শেপ হয়ে গেল। ঠিক একইভাবে বাকিগুলো তৈরি করে নিচ্ছি। রুটির মাঝ বরাবর একটু পুর দিয়ে নিলাম। ঠিক আগের প্রসেসে ভাঁজ দিয়ে দিয়ে মোমোটা তৈরি করে নেব। প্রথম পর্যায়ে আপনাদের কাছে হয়তো বা জটিল লাগতে পারে, কিন্তু বানাতে বানাতে আপনাদের কাছে এই জিনিসটা খুব ইজি হয়ে যাবে। ব্যাস হয়ে গেল আমার চিকেন মোমো। এখন এগুলোকে স্টিম করে নিচ্ছি। চিকেন মোমোগুলোকে স্টিম করার জন্য একটা পাতিলে আমি বেশ কিছু পরিমাণে পানি বয়েল করে নিয়েছি। এখন এর উপর আমি নেটের একটা বাটি বসিয়ে দিলাম। এর উপরেই আমি মোমোগুলোকে বসিয়ে দিব। এখন এই বাটিটাতে একটু তেল ব্রাশ করে নিলাম। আপনারা এই ধরনের অনেক স্টিমার বা স্টিম করার জন্য এই ধরনের অনেক বাটি বিভিন্ন ক্রোকারিজ দোকানে খুবই ইজিলি পেয়ে যাবেন। এখন একে একে আমি আমার মোমোগুলো স্টিম করার জন্য দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য। এই সময়টাতেই এই মোমোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি আপনাদেরকে মোমোর আরো কিছু ডিজাইন দেখাচ্ছি। মোমো অনেক শেপের হয়ে থাকে। এটাকেও ঠিক একইভাবে একটু ভাঁজ করে দিতে হবে। একটার উপর আরেকটা ভাঁজ বসিয়ে দিতে হবে এবং ভালো করে চেপে দিতে হবে, যাতে করে স্টিম করার সময় এটা খুলে না যায়। এখন আরেকটি ডিজাইন দেখাচ্ছি। এটাকে ভালোভাবে চারপাশ থেকে একটু চাপ দিয়ে দিতে হবে, যাতে করে পুরগুলো বের না হয়ে যায়। এখন দুই পাশ থেকে টেনে এভাবে চাপ দিয়ে দিব। ব্যাস হয়ে গেল মোমোর আরেকটা ডিজাইন। এখন তৈরি করছি মোমোর আরেকটা ডিজাইন। আর এই ডিজাইনটাতে এক পাশে শুধু কুচি হবে। এক পাশটা ধরে একটু একটু করে ভাঁজ দিয়ে এটাকে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল মোমোর আরেকটা ডিজাইন। 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মোমোটা চেক করে নিচ্ছি।
দেখুন, দেখতেই বোঝা যাচ্ছে মোমোগুলো হয়ে এসেছে। এখন এগুলোকে একে একে উঠিয়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। মোমোগুলোকে যখন আমি চুলা থেকে নামাবো তখন অবশ্যই খেয়াল রাখতে হবে চুলাটা যাতে বন্ধ থাকে অথবা চুলার আঁচটা যাতে একদম কমানো থাকে। এতে করে মোমো উঠানোর সময় হাতে গরম ভাবটা লেগে যাবে না। হাতে গরম ভাবটা লেগে গেলে হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন আমি একপাশে বাকি মোমোগুলোকেও স্টিম করে নিচ্ছি। এই মোমোগুলো হয়ে গিয়েছে, এখন এগুলোকেও চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল খুব গরম গরম চিকেন মোমো। এটা দেখতেই না যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই মজার এবং এটা স্বাস্থ্যসম্মত একটি খাবারের তালিকায় রয়েছে। এটি বড় ছোট এবং সকলেরই পছন্দের একটি খাবার। আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাদের অনেক উৎসাহ দেয়। টিল দেন, আল্লাহ হাফেজ।